সবাইকে স্বাগত দীপ্ত সন্ধ্যার সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরের। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে কারখানায় আগুনে ৫ জন নিহত, মরদেহ উদ্ধার। হামে আক্রান্ত ৯ শিশুর মৃত্যু, ১৮ জেলার ৩০ উপজেলায় কাল টিকা কার্যক্রম শুরু। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুনের ঘটনায় ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, শনিবার বেলা ১:১টার দিকে কদমতলী চৌরাস্তার ওই গ্যাস লাইটার কারখানায় আগুন লাগে। ১.৫ ঘন্টা চেষ্টার পর বেলা ২:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট। ফায়ার সার্ভিস কর্মকর্তারা আরও জানান, উদ্ধার হওয়া মরদেহগুলো নারী না পুরুষের তা বোঝা যাচ্ছে না। পরিচয় জানার চেষ্টা চলছে। ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে হামে আক্রান্ত ৯ শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালগুলোতে বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ২৫ জন। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩ জন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে ২ জন ও নাটোরে ১ জন। এ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামে মৃত্যুর সংখ্যা বেড়ে হলো ৩৮। অনেক জায়গায় চিকিৎসা করলাম, ভালো হলো না। খুব রাজশাহী নিয়ে আসছি, আজ ৫ দিন হলো। নিউমোনিয়া দেখা দিয়েছে, তো বলছে যা 10 দিন থাকেন, রোজটা কমপ্লিট করে নেন। আসলে আমাদের গুরুত্ব দিতে হবে বা গবেষণা হওয়া প্রয়োজন, কেন চাঁপাইনবাবগঞ্জ থেকেই রোগীগুলো বেশি আসছে। শুধু চাঁপাইনবাবগঞ্জই নয়, আমাদের রাজশাহী বিভাগের বাইরে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর থেকেও কিন্তু রোগী আমরা পাচ্ছি। কুষ্টিয়ায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৩ শিশুর মৃত্যু হয়েছে। ১৩০ জনের বেশি শিশু বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। সিভিল সার্জন জানিয়েছে, জেলায় সব হাসপাতালে আলাদা হাম আইসোলেশন কর্নার খোলা হয়েছে। এছাড়া টিকা কার্যক্রমের সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও ২৪ শিশু ভর্তি হয়েছে। একই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ২৩ জন। এখন দরকার হচ্ছে পাবলিক কনসাসনেস। আর যদি কারো ফিভার উইথ র্যাশ মানে জ্বরের সাথে ফুসকুড়ি হয়, শরীরে লাল লাল লালচে দানা হয়, তারা আইসোলেট হয়ে যাবে প্রথমে। আর যদি কোনো কমপ্লিকেশন ডেভেলপ করে সাথে সাথে হাসপাতালে চলে আসবে। ঠাকুরগাঁওয়ে নতুন করে উদ্বেগ ছড়াচ্ছে হাম ও রুবেলা সংক্রমণ। জেলায় এখন পর্যন্ত ৩১ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এর মধ্যে ল্যাবরেটরি পরীক্ষায় ২ জনের হাম এবং ২ জনের রুবেলা শনাক্ত হয়েছে। বাকি ২৯ জনকে সন্দেহভাজন হিসেবে পর্যবেক্ষণে রাখা হয়েছে। স্যাম্পলটা ঢাকায় পাঠানো হবে, তারপরে আমরা আসলে কনফার্ম হব যে হচ্ছে সে আসলে শনাক্ত কিনা। পরিবেশটা এমন যে রুমটা ময়লা, আশেপাশে যে জায়গাগুলো আছে সেগুলো নোংরা। মানে হসপিটালে আসছি বাচ্চাদেরকে সুস্থ করার জন্য, কিন্তু এসে মনে হচ্ছে আমরা যারা গার্ডিয়ান আমরা অসুস্থ হয়ে যাচ্ছি। বরগুনায় এখন পর্যন্ত ৪০ জন শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে ৩ জন। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ। জনগণকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, করোনা ভাইরাসের মতো হামও নিয়ন্ত্রণে আনা হবে। শনিবার দুপুরে সচিবালয় ব্রিফিংয়ে তিনি কথা বলেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, আনুষ্ঠানিকভাবে রবিবার সকাল ৯টা থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু করা হবে। বেশি সংক্রমিত ১৮টি জেলার ৩০ উপজেলায় এই কার্যক্রম চলবে। পরবর্তীতে পর্যায়ক্রমে অন্যান্য জেলায় টিকা দেওয়া হবে। ৬ থেকে ৫৯ মাসের শিশুদের এই টিকা দেওয়া হবে। তিনি বলেন, যারা এর আগে নিয়মিত টিকাদান কর্মসূচির আওতায় হামের টিকা নিয়েছেন তারাও এই বিশেষ কার্যক্রমে অংশ নিতে পারবেন। একাধিকবার এই টিকা নিলেও শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বা সমস্যা হওয়ার ঝুঁকি নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই ৩০টা উপজেলা শুরু করা মানে আমাদের কার্যক্রম শেষ না। আমরা এটাকে যেহেতু এখানে প্রবল আকার ধারণ করেছে, এটাকে আমরা কন্ট্রোলে এনে বাকিগুলিতে আমরা কাজে অগ্রসর হবো ইনশাল্লাহ। কোনোটাই থেমে থাকবো না। ফার্স্টে শুরু করতেছি ৬ মাস থেকে ৫৯ মাস, যেটাতে এখন অ্যাটাকটা বেশি, এটাকে আমরা এখন টিকা দান করব। জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনে যুদ্ধ চলছেই। আজও রাজধানীর অনেক পাম্পে পর্যাপ্ত তেল পাননি গ্রাহকরা। ডিপো থেকে চাহিদা মতো জ্বালানি সরবরাহ করা হচ্ছে না বলে দাবি করেন বিক্রেতারা।
ভোর থেকে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকাই যেন এখন বাস্তবতা। প্রচণ্ড গরমে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, উদ্দেশ্য জ্বালানি তেল সংগ্রহ, কিন্তু সবসময় প্রত্যাশামতো তা মিলছে না। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পরপরই বাংলাদেশের ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য হাহাকার শুরু হয়। সরকার অবশ্য প্রথম থেকেই বলে আসছে জ্বালানির কোনো সংকট নেই, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখন সরকার বলতেছে তেল পর্যাপ্ত আছে, কিন্তু পাম্পে আসলে তেল নাই। এটা তো আসলে আমরা বুঝতে পারি না যে কি সমস্যা। আরো প্রবলেম ফেস হচ্ছে, যদি ফুল ট্যাঙ্কি করতে দিত তাহলে আমাদের একটা সুবিধা হইতো। শনিবার রাজধানীর তেজগাঁও, বাড্ডা, গুলশান, উত্তরা, বনশ্রী, আসাদ গেট, মিরপুর ও রমনা এলাকার অনেক পাম্প তেল বিক্রি বন্ধ রাখে। কোনো প্রতিষ্ঠান তেল পাওয়া সাপেক্ষে দেওয়ার কথা জানায়। 2-3টা পাম্পে ঘোরা অলরেডি শেষ। তারপর এখানে আসছি রাত্রে প্রায় 2টা বাজে। আসার পর সিরিয়াল এসে পাম্পের সাথে কথা বললাম, তারা বলতেছে নাকি তেলের গাড়ি আসবে, তারপর তেল দিবে আর কি। মহাখালী যে সিরিয়াল মনে হয় যে 1-1.5 গাড়ি আছে সিরিয়ালে, ওখান থেকে ঘুরে আইসা এখানে 4টা বাজে আবার সিরিয়াল ধরছি। অনেক ফিলিং স্টেশনে অকটেন ও পেট্রোল ফুরিয়ে যাওয়ার অজুহাতে গ্রাহকদের ফিরিয়ে দেওয়া হয়, তাই তাদেরকে ছুটতে হয় অন্যত্র, কিন্তু ফিরতে হচ্ছে হতাশা নিয়ে। গাবতলিতে গেছিলাম, 4-5টা ফিলিং স্টেশন, কোনোটাই তেল ছিল না। পরে আসছে আসাদ গেট আইসা প্রায় 3 ঘন্টার মতো সিরিয়ালে ছিলাম, পরে বলছে তেল নাই। ঘুরতেছি, কয়েকটা পাম্পে ঘুরলাম, সবগুলোই বন্ধ। এখানে আসে সিরিয়াল দিলাম, এখানে শুনতেছি 2টার পরে দিবে। সব পাম্পের একই অবস্থা। হাতে গোনা কয়েকটি ফিলিং স্টেশন তেল বিক্রি অব্যাহত রেখেছে। এর মধ্যে বিজয় সরণির একটি পাম্প রেশনিং করে তেল দেয়। নির্ধারণ করে দিয়েছি মোটরসাইকেল 600, প্রাইভেট কার 1500, 2000 আর মাইকো 2500 এভাবে দিয়েছি। এর কিছু দেখা যাচ্ছে ওই প্রাইভেট কার 1500 নিতে আসছে, যাচ্ছে না, ফুল যাচ্ছে 1500 টাকায় তেল যাচ্ছে, তার মানে তারা ছিল। আমরা তো চেক করতে পারি না কার ট্যাঙ্কি কতটুকু আছে, এটা পাওয়া যাচ্ছে। কোনো ফিলিং স্টেশন কর্তৃপক্ষের অভিযোগ, আগে প্রতিদিন 2-3 গাড়ি তেল পেলেও এখন মিলছে মাত্র 1 গাড়ি, তাই সবাইকেই তা দেওয়া সম্ভব হচ্ছে না। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশের বিনিয়োগ পরিবেশ এবং শিল্প খাতের বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির মিডিয়া সেল খবর জানিয়েছে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তারা জানান, এই বৈঠকের মাধ্যমে দেশে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করবে। নীতি নির্ধারক ও ব্যবসায়ী নেতাদের মধ্যে একটি কাঠামোগত সংলাপের পরিবেশ তৈরির লক্ষ্যে এই প্ল্যাটফর্মটি কাজ করবে। বজ্রপাতে দেশে গড়ে প্রতি বছর 300-রও বেশি প্রাণহানি ঘটছে। হাওড়া অঞ্চল ও উপকূলীয় এলাকায় এটি বেশি ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি এবং বায়ু দূষণের কারণে বজ্রপাত বেড়ে যায়। দেশে গত কয়েক বছর প্রাক বর্ষা ও বর্ষায় বজ্রপাত ও নিহতের সংখ্যা ছিল উল্লেখ করার মতো। ঝড় বন্যার মতো দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে বজ্রপাত, আর তা উদ্বেগজনক হারে বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, গাছ কাটা, বন উজাড়, অপরিকল্পিত নগরায়ন, বায়ু দূষণ, নদী ভরাট চলতে থাকায় অত্যধিক মাত্রায় পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে বাতাসে ধূলিকণা বাড়ছে, যা বজ্রপাতের পরিবেশ তৈরি করে। 1 ডিগ্রি তাপমাত্রা বাড়লে বজ্রপাতের আশঙ্কা বেড়ে যায় শতকরা অন্তত 12 ভাগ। এই বজ্রপাতের প্রবণতা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে বেড়ে গেছে। আমরা 2015 সাল থেকে 2026 সাল পর্যন্ত আজ পর্যন্ত আমরা হিসাব করেছি যে প্রায় 300-র অধিক লোক প্রতি বছরই মারা যাচ্ছে। আমি অবশ্যই বলবো, বনায়ন তো অবশ্যই কমে যাওয়ার একটা বড় কারণ। আমাদের যেমন আগে দেখবেন যে প্রত্যেকটা গ্রামে তাল গাছ, সুপারি গাছ, বড় বড় উঁচু উঁচু গাছ থাকতো, যেগুলো সরাসরি যখন বজ্রপাত হতো সরাসরি ওইটার উপরে এফেক্টটা পড়তো, মানুষ সুরক্ষা পেয়ে যেত। তো এখন তো আপনি উঁচু গাছই পাবেন না গ্রামগুলোতে। এখন পৃথিবীতে টেম্পারেচার বাড়ছে বেশি, এটা তার অন্যতম উদাহরণ হলো বজ্রপাত। বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে প্রান্তিক পর্যায়ে, বিশেষ করে মাঠে কাজ করার সময় কৃষকরা এর শিকার হন। এক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস মেনে চলার পাশাপাশি সচেতনতা বৃদ্ধির উপর জোর দেন বিশেষজ্ঞরা। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় যেগুলো আছে স্থানীয় পর্যায়ে, জেলা পর্যায়ে, ওই বিশ্ববিদ্যালয়গুলো থেকে একটা ট্র্যাকিং এরকম একটা
সেন্টার করা উচিত যে কী হচ্ছে, কোথায় বেশি হচ্ছে, কেন হচ্ছে, যে গবেষণা করা, বরাদ্দ দেওয়া উচিত। এবং ওখানকার যারা স্টুডেন্ট আছে যারা এই নিয়ে গবেষণা করবে তাদেরকে অ্যাপয়েন্ট করা উচিত সচেতনতা বাংলাদেশে বাড়ানোর জন্য। এই বজ্রঝড় সংক্রান্ত সামাজিক সচেতনতাকে এটা সামাজিক আচারে পরিণত করতে হবে। আপনারা যখন খোলা মাঠে কাজ করবেন, মাঝে মধ্যে উত্তর পশ্চিম দিকের আকাশে তাকাবেন, ফুলকপির মতো উচ্চতা বিশিষ্ট মেঘ যদি তৈরি হয় তখন সাবধানতা অবলম্বন করবেন, এবং শব্দ যখন শুনবেন তখন দৌড়ে কাছাকাছি ঘরে যাবেন, ঘর সবচেয়ে নিরাপদ জায়গা। তারা বলছেন, বজ্রপাতের সময়সীমা সাধারণত 30 থেকে 45 মিনিট স্থায়ী হয়, তাই ঘন কালো মেঘ দেখা দিলে ঘরে থাকাই নিরাপদ। সাধারণত ঝড় বৃষ্টির সময় অনেকেই উঁচু গাছপালার নিচে আশ্রয় নেন, কিন্তু বিশেষজ্ঞরা বলেছেন বজ্রপাতের সময় উঁচু গাছপালার নিচে দাঁড়ানো নিরাপদ নয় ও পানির জলাশয় থেকে দূরে থাকতে হবে। সেই সাথে মোবাইল কিংবা বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার না করার পরামর্শও দিয়েছেন তারা। দিলশাদানি, দীপ্ত সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বাংলাদেশি নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার ফোর্ট মায়ার্সে এক কৃষ্ণাঙ্গ যুবকের অতর্কিত হামলায় হত্যা করা হয় তাকে। নিহত নারীর নাম নীলুফার ইয়াসমিন পারভিন। এই ঘটনায় জড়িত 40 বছর বয়সী রোলবার্টকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায় গত 31 মার্চ সকালে একটি দোকানে এটিএম মেশিনে টাকা তোলার চেষ্টায় ব্যর্থ হয়ে ক্যাশিয়ার নীলুফার ইয়াসমিনের কাছে টাকা দাবি করে অভিযুক্ত রোলবার্ট জোয়াচিন। জবাবে টাকা দিতে অস্বীকৃতি জানায় নীলুফার। এরপর লোকটি সেখান থেকে চলে গেলেও বৃহস্পতিবার ভোরে আবার ফিরে আসেন। প্রথমে নীলুফার ইয়াসমিনের ব্যক্তিগত গাড়িতে হাতুড়ি দিয়ে ভাঙচুর করেন। পরে নীলুফার দোকান থেকে বেরিয়ে এলে জোয়াচিন তাকেও হাতুড়ি আর চাকু দিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করতে থাকে। এ বিষয়ে আরও খবরাখবর জানবো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। এই মুহূর্তে আমার সাথে যুক্ত রয়েছেন সহকর্মী মোহাম্মদ হাসিব। হাসিব, ঠিক কখন নাগাদ দেশের মাটিতে এসে পৌঁছাবেন চ্যাম্পিয়ন দল এবং তাদেরকে সংবর্ধনার কি আয়োজন আনুষ্ঠানিকতা সেখানে রয়েছে? কারা কারা এসে এরই মধ্যে উপস্থিত হয়েছেন? বিমানবন্দর এলাকায় সাধারণ মানুষের সমাগম দেখতে পেয়েছেন কিনা? শুরুতে যেটা আমরা জেনেছিলাম যে সন্ধ্যা 6:35 তাদেরকে বহনকারী চার্টার বিমান একটি ফ্লাইট ঢাকায় আসবেন, ঢাকায় এসে পৌঁছাবে, কিন্তু সেটি 1 ঘন্টা ডিলে, অর্থাৎ 7:30 দিকে সেই বিমানটি এসে পৌঁছাবে 1 ঘন্টা ডিলে হওয়ার পরে। এবং যেটা হলো যে মূল যে বিষয়টা ছাদখোলা বাস, যেটা আমি এর আগে বলেছিলাম যে প্রথমবারের মতো কোনো পুরুষ দল, বয়সভিত্তিক দল, তারা কিন্তু এই ছাদখোলা বাসে একটা সংবর্ধনা পাবে বা পেতে যাচ্ছে। সেই বাসটিও অনেক কিছুক্ষণ আগে বলা যায় যে বিমানবন্দরে এসে পৌঁছেছে, একেবারে ভিআইপি প্রোটোকলে দিয়ে ভিতরে চলে গিয়েছে। এবং যেটা সবসময় দেখতাম যে একদম মিডিয়ার সামনে রাখা হইতো, কিন্তু সেটা এবার একদম ভিতরে নিয়ে যাওয়া হয়েছে। এবং বাফুফের কর্মকর্তারাও কিছুক্ষণ আগে দেখেছি যে সহসভাপতি নাসির শাহরিয়ার জাহিদি তিনি এসে পৌঁছেছেন, এবং অন্যান্য যারা আছেন তারাও কিন্তু কিছুক্ষণ এসে বিমানবন্দরে পৌঁছেছে। এবং এখান থেকে কিন্তু এমপি থিয়েটার নিয়ে যাওয়া হবে, যেহেতু 7:30 সময় কথা ছিল যে তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে হাতিঝিল এমপি থিয়েটারে, কিন্তু যেহেতু ফ্লাইটটাই ডিলে হচ্ছে সেই হিসাবে হয়তো বা সেটা 8:30 বা 9টার দিকে হতে পারে, এমনটাই আমরা ধারণা করছি। এই অনূর্ধ্ব 20 বয়সভিত্তিক যে দলটি, সেটা কিন্তু এই সাফের এই অনূর্ধ্ব 20 যে বয়সভিত্তিক যে টুর্নামেন্টটি হয়েছে সেটি তারা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে, এবং প্রথমবারের মতো ভারতকে হারিয়ে। এর আগে 3বার ফাইনালে গিয়েছিল, প্রত্যেকবারই ভারতের কাছে হেরে গেছে, কিন্তু এবারই প্রথমবারের মতো ভারতকে হারিয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। এবং এবং অনূর্ধ্ব 20 ক্যাটাগরিতে এটি তাদের দ্বিতীয় শিরোপা। এই আমেজটি যেটা আমরা সবসময় দেখি যে ফুটবলাররা, বিশেষ করে নারী ফুটবলারদের যে সাফল্যটা আমরা দেখেছি বয়সভিত্তিক, বা ফুটসাল আমরা কদিন আগে দেখেছিলাম যে মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছিল। ছাদখোলা বাসে তাদেরকে আমরা সম্বোধন দেখেছি 2022 সালে সাফে 2বার, 22 এবং 24 সাফে 2বারের তারা কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে, তাদেরকে ছাদখোলা বাস দেখেছি। এবং আজকে এবারে কিন্তু প্রথমবারের মতো ছেলেরা এই ছাদখোলা বাসের সম্বোধন নিচ্ছে, এবং মোটামুটি বেশ ভালো একটি আয়োজন। মূল আয়োজনটিও। হাসিব, আপনাকে ধন্যবাদ। বিমানবন্দর এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী মোহাম্মদ হাসিব। এর সাথে শেষ করছি সন্ধ্যার সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে কারখানায় আগুনে 5 জন নিহত, মরদেহ উদ্ধার। হামে আক্রান্ত 9 শিশুর মৃত্যু, 18 জেলার 30 উপজেলায় কাল টিকা কার্যক্রম শুরু। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দেখবেন রাত 11টায়। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।